হ্যালো, আসসালামু আলাইকুম। লাইফ ইন অস্ট্রিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেটগেস্টাইন, এটা হচ্ছে সালজবুর্গের একটা টাউন বা সিটি, আপনারা যেভাবেই বুঝেন। তো এখানে আমরা ঘুরতে আসছি, প্লাস এখানে হচ্ছে আমাদের এক বাঙালি বড় ভাই, উনি জব করে। তো তার একটা ইন্টারভিউ নেব, আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম। তো তার একটা সাক্ষাৎকার নিব। আশা করি এই ভিডিওর মাধ্যমে যারা স্কিল মাইগ্রেশন করতে যাচ্ছেন, মানে আপনার কোনো একটা স্কিল আছে সেই রিলেটেড জব নিয়ে ইউরোপে আসা যায় কিনা, স্পেশালি অস্ট্রিয়াতে আসা যায় কিনা, এরকম অনেক কোশ্চেন করে থাকেন আমাকে। তো আমি আসলে যেহেতু অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসছি, আমি আপনাদের সমস্ত কোশ্চেনের উত্তর দিতে পারি না। এটা খুবই স্বাভাবিক, আপনাদের পজিটিভলি নেওয়া উচিত, কারণ আমার এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি ধারণা নেই। আমি উল্টাপাল্টা ইনফরমেশন দিতেও চাই না। আমি এই জন্যে একজন এক্সপেরিয়েন্স পারসন, যে নিজে আসছে সব প্রসেস কমপ্লিট করে, তার কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনারা যারা স্কিল মাইগ্রেশন করার চিন্তা করছেন তাদের উপকারে আসে। তো ভাইয়া অলরেডি চলে আসছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভাই? আলহামদুলিল্লাহ, আপনার দোয়াই। হ্যাঁ, আসেন আপনাকে ভাই। ফেসবুকে অনলাইনেই দেখি। সাক্ষাৎ হয়ে গেল। হ্যাঁ, ভালো লাগলো। ভালো লাগলো। আসেন আমরা ধন্যবাদ। বসে একটু জি, কথা বলি, কারণ আপনার এই প্রসেসটা নিয়ে অনেকেই হয়তো আগাবে, জি, বা অনেকেই হয়তো চেষ্টা করবে যে তার যদি কোনো একটা স্কিল থাকে সেই অনুযায়ী আসলে এখানে কোনো জব কন্ট্রাক্ট পাওয়া বা আসা, সেই বিষয়গুলো আসলে আজকে আমরা ওভারঅল জানবো। জি। ফার্স্টে হচ্ছে আমি তো আপনাকে চিনি, বা আপনার নাম পরিচয় সবই জানি। আপনি যদি একটু মানে আপনার পরিচয়টা বলেন, তাহলে আমাদের দর্শক যারা আছে তারা হয়তো একটু ক্লিয়ার হবে বা একটু জানতে পারবে আপনাকে। আচ্ছা। লাইফ ইন অস্ট্রিয়াকে ধন্যবাদ। বিশেষ করে আপনারা যারা আসছেন কষ্ট করে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই বেস্ট গাস্টাইনে আসছেন। আমার নাম মঞ্জুর আহমেদ। আমি বেসিক্যালি বাংলাদেশে, আমার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ বিক্রমপুরে। আমি দীর্ঘদিন দুবাইতে ছিলাম। দুবাইতে একটা 5 স্টার হোটেলে জব করতাম, হায়াতে। তো ওইখান থেকেই প্রসেস করা এবং ওইখান থেকে অ্যাপ্লাই করা এবং প্রসেস করে অস্ট্রিয়া পর্যন্ত আসা আর কি। আমি জব বিষয়ে আসছি। আচ্ছা, আমরা ইনিশিয়াল জানলাম উনি হচ্ছে মঞ্জু ভাই, আমরা মঞ্জু ভাই নামেই চিনি। তো এখন তার গল্পটা শুনবো। আসলে উনি অনেক দিন, উনি ওনার কথাই বললেন যে উনি অনেক দিন দুবাই ছিলেন, এবং সেখানে হোটেল রিলেটেড, মানে আবাসিক হোটেলে ওনার প্রায় 15 বছরের একটা এক্সপেরিয়েন্স ছিল। সেই সাথে সার্টিফিকেশনও ছিল। আমরা ফার্দার গল্পের মাধ্যমে বা ইন্টারভিউয়ের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে কথাগুলো তুলে ধরবো। আমি যদি একটু স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি যে আপনি কতদিন অস্ট্রিয়াতে আসছেন? আহ, আমি আসছি নভেম্বরের 22 তারিখে আসছি। আচ্ছা, নভেম্বরের 22 22 তারিখে, তারিখ, তো হ্যাঁ। 7-8 মাস সাত মোরলেস আট মাস 8 মাস কাছাকাছি। রানিং চলতেছে। হ্যাঁ, 8 মাস রানিং চলতেছে। তো আপনি মানে ইসে যখন ছিলেন, দুবাইতে ছিলেন, তো এটা কি আপনার আগের থেকে একটা স্বপ্ন ছিল বা ইচ্ছা ছিল যে ইউরোপে যাবেন, বা নাকি অপরচুনিটির অপেক্ষা করছিলেন? কারণ ওখানে তো আপনি একটা ভালো জব করতেন। জি, আসলে মিডল ইস্টে যারা থাকে, বেসিক্যালি আমাদের, বিশেষ করে আমাদের এশিয়ানরা, ইউরোপ, আমেরিকা, কানাডা একটা স্বপ্ন থাকে। তো সেই স্বপ্নের বাইরে আমিও না। আচ্ছা। দীর্ঘদিন আমিও চেষ্টা করছি বিভিন্ন দেশে যাওয়ার জন্য, কানাডা চেষ্টা করছি, ইউরোপে আসার জন্য চেষ্টা করেছি, কিন্তু ব্যাটেবলে হয়ে ওঠে না। তারপরে বিশ্বস্ততার অভাব। আপনার দুবাইটা হয়েছে একটা হাব, আপনার হুম। বিশ্বের মধ্যে একটা হাব। এখানে অনেক এজেন্সি আছে, অনেক এজেন্সি পাবেন। অনেকে আবার প্রতারিত হয়। ওইখানে আপনার বিশেষ করে ইউরোপিয়ান, যারা এশিয়ান আছে, ইউরোপে আসার জন্য মরিয়া। তারা আচ্ছা। অনেক এজেন্সির কাছে দ্বারস্থ হয় এবং বিশ্বস্তভাবে ওদের কাছে টাকা পয়সাও দেয়, কিন্তু অনেক হ্যারাসমেন্ট হয়, অনেকে চিটের স্ক্যামারের হাতে পড়ে যায়। তো আমি যদি একটু আলহামদুলিল্লাহ। অ্যাড করি, মানে জি, সরি, আমি একটু অ্যাড করি, অনেকেই পানি পথে, আপনারা অনেকেই জানেন, ইতালি আসে, এবং এটা যে কত পরিমাণ রিস্কি। যদি আপনি, আমার যদি কোনো দিন সুযোগ হয়, ইতালি যেহেতু আমার খুব পাশে, আমি এরকম কারোর ইন্টারভিউ করব যে এই পানিপথের যে আমরা বলি যে একটা বিশাল স্ট্রাগলের মধ্য দিয়ে আসছে, সেইটা আমি দেখাবো, এবং আপনাদেরকে সতর্ক করার জন্য যে এটা আসলে কোনো প্রসেস হতে পারে না। এরকম অমানবিকভাবে আপনি একটা স্বপ্নের পেছনে খুঁজবেন, সেটা আসলে হওয়া উচিত না। উচিত না। যাই হোক, আপনি একটু কন্টিনিউ করেন। জি। তো আহ, আমি যে আসলাম, আমার গল্পটা যদি আমি বলি, যে আমি কোনো এজেন্সির মাধ্যমে আসি নাই। পয়েন্ট টু বি নোটেড, হ্যাঁ, এখানে আপনি নিজে প্রসেস করে সব কিছু করা সম্ভব। হ্যাঁ। ওকে। সেটা হচ্ছে আবার আপনার স্কিল থাকতে হবে। দ্বিতীয় পয়েন্ট, হ্যাঁ, আপনার স্বপ্ন আছে, আপনি নিজে চেষ্টা করছেন, স্কিল থাকা লাগবে। আপনার স্বপ্ন আছে, স্কিল নেই, খুবই টাফ।
মানে আপনি ধরেই নিতে পারেন যে না হওয়ার পসিবিলিটি বেশি। ওকে, ফাইন। এখন প্রশ্ন থাকতে পারে আমার কি স্কিল আছে। আমার আসলে হোটেল ম্যানেজমেন্টে কোনো ডিপ্লোমা ছিল না, বা হোটেল ম্যানেজমেন্টে আমি লেখাপড়া করি নাই, কিন্তু আমার প্র্যাকটিক্যালি হোটেলের উপরে আমি 15 বছর অভিজ্ঞতা। আচ্ছা, তো যেটা আমাকে হেল্পফুল এবং একটা ভালো অর্গানাইজেশনে জব করছি, সেটা হচ্ছে হায়াতে আমি জব করছি, গ্র্যান্ড হায়াতে দুবাইতে। তো ওইখান থেকে আমার সাথে কলিগ ছিল জার্মানি, মূলত ও জার্মানি, তো ও আমার সাথে কাজ করছে দুবাইতে। ওরা তো ট্রেনিং পারপাসে যায়, তো 6 মাসের বা 7 মাসের একটা ট্রেনিংয়ে যাওয়ার পরে পরিচয়, ওর সাথে হাই হ্যালো ছিল। তো ওকে আমি নক করে রাখছিলাম যে যদি কখনো কখনো সুযোগ হয়, কোনো অপরচুনিটি আসে ওইখানে, তো বলিস। তো এর মধ্যে ও জার্মানি, মূলত ও এখানে জব পায় একটা হোটেলে। তো এখানে একটা ভ্যাকেন্সি ওপেন হওয়ার পরে আমাকে অফার করে। তো অফারটা আমি গ্রহণ করি। দুবাই তো আমি ভালো ছিলাম, তো অফারটা দেখে মনে হলো যে না, ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট। এই অফারটা যে করলো, এটা কি মানে রিটেন কোনো ফর্ম? মানে ধরেন আমাদের ক্ষেত্রে যা হয়, আমাদের ক্ষেত্রে অফার বলতে হচ্ছে ইউনিভার্সিটি একটা অফার লেটার দেয় যে আপনি আমার ইউনিভার্সিটিতে পড়তে পারবেন। সো হয়তো মাঝে মাঝে ম্যান্ডেটরি কোর্স থাকে, বা মাঝে মাঝে বলে যে না ঠিক আছে, আপনার যা ব্যাকগ্রাউন্ড মানে ব্যাচেলর করা এটা আমাদের সাথে ম্যাচ করে, সো ইউ ক্যান স্টাডি হিয়ার। তো আপনার ক্ষেত্রে আসলে কীরকম ছিল? মানে মৌখিক ছিল নাকি এটা রিটেন কোনো ফর্ম ছিল? আচ্ছা, আমার এইখানে অ্যাসাইনমেন্টটা ছিল অ্যাজ এ নাইট অডিটর হিসেবে। ওকে, তো আমি ওইখানে দুবাইতে দীর্ঘদিন সিকিউরিটি ফিল্ডে কাজ করছি, কিন্তু আমার জবটা ছিল রাত্রে। তো নাইট অডিটিংয়ের কাজটা এবং সিকিউরিটি কাজটা মোটামুটি একটু সিমিলার। আচ্ছা তো প্রথম অবস্থায় ও ভার্বালি আমাকে এই অফারটা দেয় যে এই সুযোগগুলো আছে, পরবর্তীতে তোমাকে রিটেনভাবে তুই যদি এগ্রি হস। আচ্ছা আচ্ছা তো পরে আমি এগ্রি হলাম, সিভি পাঠাইলাম, ওরা সাবমিট করলো। প্রথম অবস্থায় ওরা এখান থেকে যে পারমিশনটা নিতে হয়, ওয়ার্ক পারমিট হ্যাঁ, গভর্নমেন্ট থেকে, এএমএস থেকে। এএমএস এর ফুল ফর্মটা আমি জানি না হয়তো। তো এএমএস থেকে আপনার ওয়ার্ক পারমিটটা প্রথম আমার রিজেক্ট আসছে। আচ্ছা প্রথম রিজেক্ট আসছে, পরে কিছু আরও আদার্স পেপার চাইছে, ওগুলো সাবমিট করলাম। তো সাবমিট করার পরে ওরা এগুলো আবার জাস্টিফাই করছে এই ক্যাটাগরির লোক এই দেশে আছে কি না। আচ্ছা, যদি এখানে থাকে তাহলে ওরা বাইরে থেকে হায়ার করে না সাধারণত। হ্যাঁ হ্যাঁ, তো তোরা ওরা এগুলো জাস্টিফাই করার পরে দেখেছে যে না, ঠিক আছে। পরে আমার সবচেয়ে হেল্পফুল হয়েছে, আমি দীর্ঘদিন হোটেলে কাজ করছি এবং সিকিউরিটিতে ছিলাম। আচ্ছা আর নাইট অডিটরটা যেহেতু রিলেটেড টু সিকিউরিটি, তো আচ্ছা এটা একটা অ্যাডভান্টেজ ছিল। আর পাশাপাশি আমি কিছু ট্রেনিং করছি, যেটা আরও হেল্পফুল। আচ্ছা। আপনার হায়াতে আমাদেরকে অনেক ট্রেনিং করায়, যে ট্রেনিংগুলো আসলে খুবই হেল্পফুল। এবং আমি যদি একটু অ্যাড করি, আপনি মনে হয় ফায়ার সেফটি নিয়েও একটা ট্রেনিং করছেন। হ্যাঁ, ফায়ার সেফটি নিয়ে করেছি, টাইম ম্যানেজমেন্ট নিয়ে করেছি, তারপরে লিডারশিপ এক্সেলেন্ট প্রোগ্রাম, যেটা 6 মাসের একটা কোর্স, ওইটাও আমি করেছি। আচ্ছা, গুড। তো তাহলে 1 মিনিট আমি যদি একটু দর্শককে মানে আপনার সাথে একটু কানেক্ট করতে চাই। ফার্স্ট অফ অল এদের প্রসেসটা হয়, যদি আমি বলি যে হচ্ছে কেউ জব কন্ট্রাক্টে আসতে মানে পারে কিভাবে, এইখান থেকে আপনার জব কন্ট্রাক্ট যাওয়া লাগবে। মানে এরকম না যে আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলেন আর আপনার সমস্ত প্রসেস হয়ে গেল, এরকম না। মানে হ্যাঁ ঠিক আছে, আপনাকে তো অ্যাপ্লাই করতেই হবে, কিন্তু আপনার এই দেশ থেকে ওরা জাস্টিফাই করবে যে এই দেশে আসলে এই স্কিলের পার্সন কতজন আছে। যদি অ্যাভেলেবেল থাকে দেন তারা তাদেরকে প্রায়োরিটি দিবে। আর যদি অ্যাভেলেবেল না থাকে এবং আপনাকে ওরা যোগ্য মনে করে এবং আপনি স্কিলফুল যদি ওরা মনে করে, দেন এরা পারমিশনটা দিবে। কিন্তু প্রসেসটা হবে এই দেশ থেকে। এই দেশেই এই দেশে যে আপনি যে এএমএসের কথা বললেন, এএমএসটা শুধুমাত্র যে স্কিল ওয়ার্কার তা না, আমাদের মতো পার্ট টাইম সবাইকেই পারমিশন দিয়ে থাকে এবং তারাই মূলত এই মানে ক্যালকুলেশনটা করে বা অ্যানালাইসিসটা করে। তো তাদের মাধ্যমে কন্ট্রাক্টটা আসলে দীর্ঘায়িত হয় বা সাকসেসফুলি একটা আলোর মুখ দেখে। যেরকম ভাই বললো, ভাইয়া কিন্তু একবার রিজেক্টও হয়েছে, সো তিনি কিন্তু আশা ছেড়ে দেননি, তারপরে আবার অ্যাপ্লাই করছেন। জি সরি, তারপর জি। তো পরবর্তীতে দ্বিতীয়বার যখন অ্যাপ্রুভ হলো, আমার তো বাংলাদেশে হয়তো অস্ট্রিয়ান কনসুলেট আছে কিনা, এম্বাসি নাই, এম্বাসি নেই, consulate কনসুলেট আছে। অফিস আছে। হ্যাঁ। তো বাংলাদেশে আমি অনেক শুনেছি যে বিএসএফ এর মাধ্যমে এই কাগজপত্র দিল্লিতে পাঠাইতে হয়, অনেক জি অনেক হ্যাসেল আছে। তো যেটা আমার করতে হয় নাই, আমার দুবাইতেই হয়েছে, আবুধাবিতে আর কি, অস্ট্রিয়ান এম্বাসি। আচ্ছা। আমি সাবমিট করলাম, পরবর্তীতে ওইখানেও ওরা অনেক জাস্টিফাই করে। এবং তো সময় নেয়, আমি যতটুকু জানি 3 থেকে 4 মাস ওরা একটা প্রসেস টাইম নেয়। আপনার ক্ষেত্রে হ্যাঁ, কত লাগছে? বেসিক্যালি ওরা 28 ডেজ আপনার এগুলো প্রসেসিং টাইম, কিন্তু আমার প্রায় 2 থেকে আড়াই মাস সময় লেগে গেছে। আচ্ছা, তো ওরাও এইটা জাস্টিফাই করে আপনার। আমি যদি আরেকটু কোশ্চেন করি স্পেসিফিক্যালি, কোনো ইন্টারভিউ হয়েছে কিনা আপনার?
না, আমার ওইখানে কোনো ইন্টারভিউ হয় নাই। শুধু পেপারস ডকুমেন্টস ওরা রিভিউ করে? হ্যাঁ, পেপারসগুলো রিভিউ করে, প্লাস ওই পেপারগুলো আবার এখানে পাঠায়। আচ্ছা এইখানেও আবার ওরা এই কোম্পানি থ্রু এরা একটা ইনভেস্টিগেশন করে। আচ্ছা যতটুকু আমি বুঝতে পারি আর কি, যে বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে আমরা তো অনেকে, আমাদের দেশের অনেক এজেন্সি আছে, তারা অনেক সময় ডুপ্লিকেট কিছু করার চেষ্টা করে। হুম। তো আমি বলবো যারা চেষ্টা করে, যাদের স্কিল আছে, তারা এই ধরনের পথে যাতে না পা বাড়ায়, হ্যাঁ হ্যাঁ কোনো ডকুমেন্ট যাতে না দেয় ইলিগেলি, এটা খুব ক্ষতি হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তো আমার প্রসেসগুলো আমার অনেক সময় দেখা গেছে যেই কাগজপত্রগুলো দরকার ছিল এগুলো তো দিছি, এর বাইরেও অনেক পেপার চায় ওরা। ওরা যদি মনে করে আর কি চাইতে পারে, তো দিতে হয়, ওগুলো সাবমিট করতে হয়। সাপোর্টিভ হ্যাঁ, ডকুমেন্টস। সাপোর্টিভ ডকুমেন্ট যদি দেওয়া হয় তো ইজিলি ওরা দিয়ে দেয় ভিসা। আচ্ছা, তো এরপরে যদি আমি কোশ্চেন করি যে হচ্ছে আপনি ধরেন মানে আপনার যদি এক্স্যাক্টলি তারিখটা মনে থাকে যে আপনাকে অফার দিল এই তারিখে, আপনি ভিসা তার কত দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করলেন আর কবে ডিসিশনটা পাইলেন? আচ্ছা, আমার একবার তো রিজেক্ট আসছে। রিজেক্ট হওয়ার পরে আমার অক্টোবরের 13 তারিখ আমার জয়েন হওয়ার কথা ছিল এখানে। আচ্ছা তো অক্টোবরের ওই ডেট অনুসারে আমি আবার সাবমিট করছি, আমার টিকিট এবং আইটেনারি সব কিছু দেওয়া হয়েছে। তো ওইটা ওভার হয়ে গেছে। ওভার হওয়ার পরে ওরা পরবর্তীতে আবার আমাকে বলছে যে তোর আইটেনারিটা আবার কর। তার মানে একটা প্লাস পয়েন্ট, ওরা ইনভেস্টিগেশন করছে, সব কিছু ঠিক আছে, আমার এটা দিলে হয়ে যাবে। আচ্ছা তো ওটা দেওয়ার পরে অক্টোবরের 13 তারিখে যেহেতু জয়েন ডেট ছিল, আমি জয়েন করতে পারি নাই যেহেতু ডিলে হয়েছে ভিসা। হুম তো পরবর্তীতে অক্টোবরের শেষে গিয়ে আমার ভিসা হয়েছে। অক্টোবরের পরবর্তীতে শেষে। ডেটটা আমার চেঞ্জ করতে হয়েছে, আবার টিকেটিং এর আইটেনারি সব কিছু চেঞ্জ এবং করতে। এই টিকিটটা কি এখান থেকে আপনাকে প্রোভাইড করা হয়েছিল? না, এটা আপনার নিজের খরচ? এটা আমার নিজের খরচ। আচ্ছা, আমি যদি এখন কোশ্চেন করি যে আপনার ইন টোটাল খরচটা কীরকম হয়েছে, মানে আপনি যে- বাংলাদেশে গেছেন আসার আগে, তারপরে বাংলাদেশ থেকে আসছেন, এটা মূলত এই না, পারপাসের না। খরচ না? শুধু আমার টিকিটটা, ফ্লাইট গেছে, এবং ওই যে ফ্লাইটে গেছে কত 1800-1900 দিরহাম। এটা বাংলা টাকায় কেমন দুবাই আসে? দিরহাম কত, 50 থেকে 60 হাজার টাকা। অনলি? হ্যাঁ, আর ইন বিটুইন আপনার তো কোনো খরচ নেই? আর ইন্স্যুরেন্সটা নিতে হবে আপনার, ওইটা 3 মাসের বা 6 মাসের হয়। হ্যাঁ, আমি 1 বছরের নিয়ে নিয়েছিলাম, তো ওইখানে 400 দিরহামের মতো লাগছে। সেটা বাংলা টাকায় কেমন? আর এম্বাসিতে ওরা একটা ফি নেয়, ওটা হয়েছে আপনার কত সঠিক খেয়াল নাই, তবে 300 প্লাস আর কি। তাহলে আপনার মানে 400, 300, 700 এক্সট্রা খরচ হয়েছে। এটা হ্যাঁ। বাংলা টাকায় কেমন এই আসে? সব মিলাই আর কি 1 লাখ টাকার মতো খরচ হয়েছে। সব মিলায় আপনার 1 লাখ টাকা 1 লাখ খরচ টাকার হয়েছে? মতো খরচ হয়েছে, হ্যাঁ। তাহলে এইটাও একটা প্লাস পয়েন্ট যে যারা দর্শক আমাদেরকে দেখছেন বা যারা স্কিল ভিসায় আসতে যাচ্ছেন, অনেক এজেন্সি আপনাকে অনেক ধরনের টোপ দিবে যে আমাকে 10 লাখ, 12 লাখ, 14 লাখ, মানে হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইজ, আপনাকে বলবে যে এই পরিমাণ টাকা দিলে আমি আপনাকে স্কিল ভিসায় নিয়ে যেতে পারবো বা এই করবো। আলটিমেটলি দেখেন এত কিছু খরচ কিন্তু লাগে না। হ্যাঁ, ওনার ক্ষেত্রে হয়তো বাংলাদেশ থেকে যিনি আপনি ভিডিও দেখছেন আমাদের, তার ক্ষেত্রে সেম হবে না, কারণ উনি দুবাইতেই ছিল, ওখানে এম্বাসি ছিল, তো ওনাকে অন্য দেশে যাওয়া লাগে নাই ভাইয়াকে। তো আপনার ক্ষেত্রে কি হবে, আপনাকে হয়তো ইন্ডিয়া যেতে হবে এম্বাসি ফেস করার জন্য, সেখানে আপনি হয়তো আরও 50,000 টাকা খরচ এক্সট্রা ধরে রাখতে পারেন, কিন্তু ভাইয়ার যেরকম এম্বাসির একটা ফি ছিল আপনার ক্ষেত্রেও সেম থাকবে, এবং আপনার ক্ষেত্রেও কিন্তু হেলথ ইন্স্যুরেন্স করা লাগবে। আর বাদ বাকি যে মানে খরচ উনি বললেন এয়ার টিকিট, এইগুলো আসলে মোর অর লেস সেম। ভাইয়ার হয়তো 50,000 টাকা বলছে, বাংলাদেশ থেকে আপনি কাটলে 80-90, এটা ডিপেন্ড করবে কোন সিটিতে যাবেন, বাট 80-90 বা 1 লাখ থেকে 1,20,000-এর মধ্যে আপনি মানে যে কোনো সিটিতেই অস্ট্রিয়াতে আসতে পারবেন আমার বিশ্বাস, আগে থেকে যদি আপনি সচেতন থাকেন। হ্যাঁ, এখন আমি এখানে আরেকটু ক্লিয়ার করি। জি জি প্রথম অবস্থায় ওরা যে জব ভিসাটা দিবে, আপনাকে 6 মাসের ভিসা দিবে। হ্যাঁ 6 মাস বলতে 3 মাসও দিতে পারে, এটা ডিপেন্ড করে আর কি, 6 মাস অথবা 3 মাস। আচ্ছা তো আপনার ভিসাটা হবে মাল্টি এন্ট্রি। আচ্ছা তো এর মধ্যে আপনার এটা দেখাতে হবে যে আপনি এই ডেটের মধ্যে আবার ব্যাক করবেন। আচ্ছা হ্যাঁ, তবে এর মধ্যে ওই যে আমি বললাম আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে, যে এখানে আইসা আপনি 3 মাস যে করলেন, 3 মাস এখানে থাকার মতো আপনার অ্যাবিলিটি আছে। সেইটার অ্যামাউন্ট কত দেখাইছিলেন? আমি তো দেখাইছি 30,000, কিন্তু আপনার 20,000 হইলে হবে। 20,000 আদার্স ইউরো? ডকুমেন্ট যদি ঠিক থাকে 20,000, এটা কোনো ফ্যাক্ট না, তবে ওরা দেখে আর কি, এটা সাধারণত 3 হ্যাঁ মাস আপনি ওইখানে গিয়ে থাকতে পারে, সার্ভাইভ করতে পারবেন কিনা। আচ্ছা, হ্যাঁ। এইটাও একটা ফ্যাক্ট, মানে আপনার স্টেটমেন্ট লাগবে এবং হ্যাঁ। সেটা 20 থেকে 30,000 ইউরো, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রেও দিরহাম, কাছাকাছি। দিরহাম।
20 থেকে 30,000 দিরহাম। এটা বাংলা টাকা কত আসে? ইউরো ধরেন 5-7 হাজার ইউরো হইলেই হয়, 5-7 হাজার ইউরো। এইটা একটু স্টুডেন্টের থেকে আলাদা হচ্ছে কারণ হ্যাঁ, ও স্টুডেন্ট থেকে আচ্ছা, আলাদা আপনার হবে। তো 3 মাসের অনলি, হ্যাঁ, তো আমাদের তো 1 বছরে আসলে দেখানো লাগে তো। হ্যাঁ, তার মানে 24 বছরের বেশি হলে যে অ্যামাউন্টটা লাগে 1300 সামথিং, এটা আপনার হ্যাঁ, ক্ষেত্রেও আপনার সেম? তো অ্যাকোমোডেশনের একটা দেখাইতো। আমার তো এখান থেকে আমার যে জব অফার করছে ওদের অ্যাকোমোডেশনের প্রুফটা দিছে ওরা আচ্ছা সাপোর্টিভ হিসেবে। আচ্ছা, মানে অন্য কেউ যদি আসে তার যদি অ্যাকোমোডেশনের ব্যবস্থা না থাকে তাহলে তার হ্যাঁ, অ্যাকোমোডেশনটা আসলে সাবমিট করতে হবে যে আপনি যে থাকবেন সেই ব্যবস্থা আপনার আছে। হ্যাঁ, মানে তাহলে আমি যদি একটু কম্পেয়ার করি ভাইয়ের সাথে, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমাদের যেরকম অফার লেটার লাগে, অন্য কেউ যদি স্কিল ওয়ার্কার হিসেবে আসতে চায় তাহলে তার জব কন্ট্রাক্ট লাগে। হ্যাঁ, বাদ বাকি আমি যদি বলি হেলথ ইন্স্যুরেন্স, পুলিশ ক্লিয়ারেন্স বা আপনার অ্যাকোমোডেশন পেপার বা অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট, এগুলো আসলে মোটামুটি সেম হুম, রুলস। এখন আপনার সাথে কথা বলে আমি যতটুকু হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি আরেকটু করি যে আপনি এখানে যে জবটা করছেন, আপনার জবটা নিয়ে যদি যতটুকু ক্ল্যারিফাই করা যায়, বা আপনি এখানে যেহেতু আপনি দুবাই একটা মানে বিগ সিটি বা খুব বেশি আর্টিফিশিয়াল সিটি, আর এখন আপনি এমন একটা জায়গায় জব করছেন, দর্শক আমার বিশ্বাস আমার ভিডিওতে দেখতে পারবে বার্গেস্টাইন একটা ন্যাচারাল জায়গা, মানুষজন এখানে আসে টাইম স্পেন্ড করার জন্যে এবং খুবই সুন্দর। তো আপনি এই যে মানে একটা আর্টিফিশিয়াল শহর থেকে একটা ন্যাচারাল শহরে শিফট করলেন, এতে আপনার আসলে মানসিক কোনো সমস্যা হচ্ছে কিনা, বা জব লাইফে আপনি কোনো ডিফিকাল্টিস ফেস করছেন কিনা? আচ্ছা, প্রথম অবস্থায় আমরা যারা মিডল ইস্টে থাকি, আহ, ওইখানকার কালচার আমাদের এশিয়ানদের মতোই প্রায়, আমি বলবো আর কি। আর হ্যাঁ, অবশ্যই ওয়েদার একটা ফ্যাক্ট। আমরা যখন দুবাইতে থাকি বা সৌদি কুয়েত যারা থাকে, ওইখানে হট ওয়েদার আমরা জানি। হুম। আর ইউরোপে বিশেষ করে এখানে উইন্টার সিজনে আসলে এখানে বরফ স্নো যেটা পড়ে, তো ওয়েদারটা খাপ খাওয়াইতে একটু সময় লাগে। তো ওভারঅল এইখানকার যেই দৃশ্যগুলা বা সৌন্দর্য, এটাই একরকম, দুবাইটাই একরকম। কিছু ভিন্নতা আর তো অবশ্যই আছে দেশ হিসেবে, সামাজিক কালচার সব কিছু একটা বিষয় আছে। তো আমি যদি একটু স্পেসিফিক কোশ্চেনটা হ্যাঁ, করি, স্পেসিফিক যদি বলেন যে বলেন। আপনি একটা সার্টেন জায়গায় জব করতেন, জি, হোটেল ম্যানেজমেন্টে, আপনার ম্যানেজমেন্ট রিলেটেড যারা ছিল তাদের বিহেভিয়ার আপনার প্রতি, আর আপনি এখানে জব করতেছেন, এখানে আপনার কলিগ আছে, আপনার ঊর্ধ্বতন লোকজন আছে, তাদের বিহেভিয়ারটা কেমন, মানে জব প্রেশারটা কেমন, বা তাদের হুম, হুম। বকাঝকা যদি বলি আমি, তারা সেরকম কোনো কিছু করে কিনা, আপনার সাথে রাফ বিহেভ করে কিনা, টর্চার যেটা আমরা জানি, বিভিন্ন ধরনের বৈষম্য শিকার হন কিনা, এইটা হ্যাঁ, যদি আপনি একটু ক্লিয়ার করেন। আচ্ছা, এই সমস্যাটা অবশ্য আহ, আমার মনে হয় আর কি সারা বিশ্বেই আছে, তো আচ্ছা কম আর বেশি। আচ্ছা। তো আমি যেই দুবাইতে ছিলাম ওইখানে জব জব ক্ষেত্রে দেখা গেছে আপনার, হ্যাঁ, ওইখানে কিছু হারাসমেন্ট থাকে, প্রেশারাইজ থাকে, বা আহ, বন্ধুদের মধ্যে কোনো মূলমিল এগুলা এখানেও আছে, বা এইখানেও প্রত্যেকটা জায়গায় থাকে। হুম। তবে মেন্টালিটি আপনার এখানে লোকজন হেল্পফুল। আচ্ছা আপনার দেখা গেছে আমি তো নাইট অডিটর হিসেবে আসছি, অ্যাকাউন্ট রিলেটেড কিছু কাজ আছে যেটা আমি হয়তো আহ, পারদর্শী না, আমি সিকিউরিটি রিলেটেড কাজ করছি। তো এইখানে আসার পরে এটা অ্যাডাপ্ট করতে আমার সময় লাগছে, তবে এটা অ্যাডজাস্ট করার জন্য এখানকার যারা লোকাল আছে, বা আমার সাথে কলিগ আছে, জার্মানি আছে, ক্রোয়েশিয়ান আছে, চেক রিপাবলিকের আছে, আরও নেদারল্যান্ডসের আছে, ওরা আমাকে অনেক হেল্প করছে আর কি। আচ্ছা। যে আমি অনেক সময় বলতাম যে না, আমি এটা পারবো না, ওরা বলতেন না তুই পারবি, তো ওকে, পারতেই হবে। তো মানে এই একটা কোঅপারেশন হ্যাঁ, হ্যাঁ, কলিগদের কাছ তো থেকে। এই জিনিসগুলা এইগুলার একটু দেশ টু দেশ ভ্যারিয়াস করে আর কি। আপনার দেখা গেছে ওইখানে ওয়ার্ক এনভায়রনমেন্টে পলিটিক্স চলে, হ্যাঁ, হুম। যেটা এখানে এটা গ্রহণ করবে না ওরা। আচ্ছা আপনি একজনের নামে কমপ্লেন করবেন, ওরা কমপ্লেন নিবে না। আচ্ছা, কিন্তু আমাদের ওই দেশে কমপ্লেনটাই মেন। ওরা ওরা কমপ্লেন পছন্দ করে, বা অনেক সময় দেখা গেছে আসলে এটা কমপ্লেন হয়ে যাচ্ছে কিনা জানি না, না আপনি তুলনা মানে তুলনা করতেছে ভালো আর কি। খারাপ হ্যাঁ, দিক তো থাকবেই। হ্যাঁ, ভালো ভালো আছে। জি। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, এখন যদি আমি একটু আরেকটা বিষয়ে আসি, যে আপনি তো বাংলাদেশ থেকে আসলেন, আপনার ফ্যামিলিও আছে বাংলাদেশে, এবং আপনি দুবাইতেও অনেক বছর জব করছেন। আপনি দুই জায়গায়, মানে আমি যদি একটু মানে স্পেসিফিক না হোক, একটা ধারণা স্বরূপ যে আপনি দুবাইতে কীরকম ইনকাম করতেন, বা একটা রেঞ্জ যদি আমাদেরকে বলেন, এখানে আপনি কীরকম ইনকাম করছেন, এবং দুবাইতেও তো আপনার একটা খরচ ছিল,
আর এখানেও আপনার খরচ হচ্ছে। একটু কম্পেয়ার করে যদি বলেন যে সাপোজ আমি যদি বলি দুবাইতে আপনি 1 লাখ টাকা ইনকাম করতেন, সেখানে আপনার লিভিং কস্ট, খাওয়া দাওয়া সব কিছু মিলায়ে কেমন খরচ হতো? মানে আমি যদি 1 লাখ টাকা স্ট্যান্ডার্ড ধরি আচ্ছা, বা 2 লাখ টাকা স্ট্যান্ডার্ড ধরলাম, আমি আপনি তাহলে একটু শুরু থেকেই বলবো। আপনার যদি সমস্যা না থাকে হ্যাঁ, আপনি শুরু স্যালারি থেকে বলতে পারেন। না, বাট শুরু থেকে বলবো জি, এই জি। জন্য যে আমরা কিন্তু সাকসেসটা দেখি, এর ব্যাক পিছনে যে গল্পটা জানি না। স্ট্রাগলটা বা আস্তে আস্তে যে ভাড়া বেড়ে ওঠা, এটা আমরা দেখি না বা এটা হুম, হুম। জানতেও চাই না। এটা জানা উচিত। আম, আমি 2007-এ দুবাইতে প্রবেশ করি একটা সিকিউরিটি কোম্পানিতে। আচ্ছা। এটা এমিরেটস এয়ারলাইন্সের একটা কোম্পানি, ট্রান্সগার্ড সিকিউরিটি কোম্পানি। তো তখন আমি কিন্তু 16,000 টাকা বাংলাদেশের 16,000 টাকা বেতনে জয়েন করি কোম্পানিতে 2007 সালে। 2007 সালে। ওকে। তো 2007 সালে ওইখানে প্রথমেই ইন্টারভিউ দেওয়ার পরে ও আমাকে অ্যাসাইনমেন্ট করলো ম্যারিয়ট হোটেলে, দুবাই মেরিনাতে। তো ওইখানে 3 বছর কাজ করার পরে পদোন্নতি পেলাম ওই কোম্পানিতেই সুপারভাইজার হিসেবে। পরবর্তী এক বছরের মধ্যে আমি এই হায়াতে জবটা পাইলাম আর কি। আচ্ছা। তো হায়াতে জব পাওয়ার পরে সাধারণত ওইখানে ছিলাম সাপ্লাই, সাধারণত বেতন কাঠামো কম। তো হায়াতে একটা রেঞ্জ আছে, তো ওইখানে মোটামুটি 50-60 হাজার টাকা। আপনি তো তখন হচ্ছে থার্ড পার্টি থেকে ডিরেক্ট কন্ট্রাক্টে গেলেন। Direct contract আমি যদি গেলাম, হ্যাঁ। স্পেসিফিক্যালি বলি। জি। তো যখন হায়াতে ঢুকলাম ওইখানে 50-60 হাজার টাকার মতো আসে। তো আস্তে আস্তে আমার কাজের দক্ষতা দেখে আমাকে প্রমোশন দিল। প্রমোশন করার সাথে সাথে তো আমার লাইফ লিডিং প্লাস স্যালারিও বাড়তে থাকলো। হ্যাঁ। তো সর্বশেষ আমি যা স্যালারি ওইখানে রেখে আসছি, বাংলাদেশে 1 লাখ টাকার মতো আমি পেতাম আর কি ওইখানে। আচ্ছা। আর আপনার খরচ বা ওরা কি কি ফ্যাসিলিটিস দিত? আর এখানে হ্যাঁ, যদি আমি ওইখানে- কম্পেয়ার করব, তো এই জন্য আপনাকে আচ্ছা, কোশ্চেনগুলো করছি। ওটাও তো হোটেল সেকশন ছিল, ওদেরও একটা স্ট্যান্ডার্ড আছে। তো আমাকে একটা একা এক রুমই দিচ্ছে। অ্যাকোমোডেশন। হ্যাঁ, ওইখানে সুপারভাইজার লেভেল থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পর্যন্ত এক রুম দেয়, আচ্ছা। একটা অ্যাপার্টমেন্টে আর কি। আচ্ছা। তো কিচেনটা শেয়ার করতে হয়। আচ্ছা। আর এমনি আদার্স ফ্যাসিলিটি যা আছে, খাবার দুবেলা মিল ডিউটি চলাকালীন সময়, কিছু কিছু হোটেলে আবার অ্যাকোমোডেশনে খাবার প্রোভাইড করে আর কি। আচ্ছা। তো এই ফ্যাসিলিটিগুলো আছে। তার মানে আপনার সর্বোচ্চ ওখানে মানে 10 থেকে 15,000 টাকা খরচ হতো মান্থলি। আপনি 1 লাখ টাকা যদি ইনকাম করতেন হ্যাঁ, বা ওই খরচটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে। না, মানে আমি যদি এমনি জিজ্ঞেস করি, ধরেন একটা সার্টেন অ্যামাউন্ট আপনাকে অ্যাকোমোডেশনের জন্য দিতে হতো হয়তো, অ্যাকোমোডেশনের জন্য ওইখানে কোনো দিতে টাকা হতো দিতে হতো না। ওকে, ফাইন। ওইখানে কোম্পানি আর হচ্ছে খাবার দাবারের জন্য খরচ আর কি, যেটা হয় আপনার যেমন অফ ডে আপনি ঘুরতে গেলেন বা এইটা তো নিজের আসলে কিছু খরচ। তার মানে আপনি 1 লাখ টাকা মোটামুটি ফুলি সেভিংস করতে পারবে যদি কেউ হ্যাঁ, চায়। 1 লাখ টাকা আপনার পকেট নিজে কিছু অফ ছুটির দিন কিছু নিজের মতো পাকশাক আচ্ছা। করলেন, এটা হয়তো 10-12 হাজার টাকা, হ্যাঁ এরকম আচ্ছা, যায়। এইটা গেল হচ্ছে 80-90 হাজার টাকা সেভ করা যায়। হ্যাঁ। যাই। আচ্ছা, এটা গেল হচ্ছে দুবাইয়ের পার্ট। এবং দুবাই লাস্ট আপনি 23 সালের কথা বলছেন। হ্যাঁ, 23 সালে 23 সালে। এখন 23 সালে আপনি ইউরোপে আসলেন। এইখানে যদি আপনার স্যালারি স্ট্রাকচার আমি জিজ্ঞেস করি, তাহলে কেমন একটা রেঞ্জ, যদি স্পেসিফিক না বলেন একটা রেঞ্জের কথা বলেন। আচ্ছা, এইখানে ইউরোপের তো আপনারা অনেকেই জানবেন যারা আছে, ইউরোপের একটা বেতন কাঠামো আছে। হ্যাঁ। এর নিচে এর নিচে দিতে পারে না। হ্যাঁ, দিতে পারবে না। তো ওই ক্যাটাগরিতে আমি আছি। তো আপনার 1800-1900 আপনার মানে স্পেসিফিক্যালি ব্যাংকে ঢোকে। হ্যাঁ, ব্যাংকে Okay, ঢুকে এখানে fine. ট্যাক্সের 1900 মানে আমি যদি একটু হিসাব করি, এইটা 2,40,000 বা 50-এর কাছাকাছি, মানে 2 লাখ থেকে আড়াই লাখ টাকার কাছাকাছি যায়। হ্যাঁ, ওই যে হ্যাঁ রেটের মানে আমি যদি একটু রেঞ্জ করে বলি, 2,30,000 থেকে 2.5 লাখ টাকা আপনি ধরতে পারেন। এটা হচ্ছে মোটামুটি সর্বনিম্ন থেকে একটু বেশি ইনকাম। সর্বনিম্ন এর থেকে একটু কম হয়, সাধারণত 1500 বা 1600 হচ্ছে সর্বনিম্ন। উনি এর থেকে একটু বেশি পান, সেটা আমি ধরলাম বাংলা টাকায় হচ্ছে 2.5 লাখ টাকা। এখন আপনার এখানে খরচের কথা বলেন। এইখানে খরচ ওই যে বললাম পার্সন টু পার্সন ভ্যারি করে। আমি যেহেতু সিগারেট খাই না, না, আপনি মানে আপনার কোনো নেশাও করি না। এক্সাক্ট যে খরচ, হ্যাঁ, এক্সাক্ট যেরকম exactly আপনার খরচটা অ্যাকোমোডেশনের হচ্ছে, জন্য একটা খরচ দেওয়া লাগে। এখানেও হোটেল আপনার মেইল প্রোভাইড করে ডিউটি চলাকালীন সময়। আর যেহেতু আমরা একটু বাস বিচার করে খাই, সেই কারণে আমি হোটেলে খাই না সাধারণত। আচ্ছা। তো আমি পাকশাক করি। আর এই জন্য আপনার নর্মাল মেসে যা খরচ যায়, যেমন আপনারা স্টুডেন্ট হিসেবে আছেন, আপনাদের যেমন খরচটা যায় আমার আমি যদি এরকমই খরচ। এখন ক্লিয়ার করি, ওনার হচ্ছে অ্যাকোমোডেশনের জন্য, এবং উনি যে অ্যাকোমোডেশনে থাকেন সেই অ্যাকোমোডেশনটা ছিল হোটেলেরই একটা ওল্ড ভার্সন। মানে ওনার হোটেল এখন স্পেসিফিক নতুন একটা হোটেল, সুন্দর 3 স্টার বা 4 স্টার মানের হোটেল করছে। এবং আগে যেটা ছিল সেইটা হচ্ছে স্টাফদের জন্য দিছে, এবং অনেকগুলো ওনাদের কোয়ার্টার আছে। উনি সেখানে একটা অ্যাপার্টমেন্টে থাকেন,
সেইটা হচ্ছে দুইজনে শেয়ার করেন, একজন শ্রীলঙ্কান, আমি ওনার ভাইয়ার রুমেও গেছিলাম। তো দুইটা রুম, দুইটা টয়লেট, একটা কমন স্পেস প্লাস মানে ডাইনিং প্লাস কিচেন বলা চলে, এবং বেশ সুন্দর। এটা আগে হোটেল ছিল, বুঝতেই পারছেন, সুতরাং তার একটা স্ট্যান্ডার্ড আছে। তো এইটার জন্য ওনাকে অনলি 200 ইউরো খরচ করতে হয়। হ্যাঁ, আপনার কাছে মনে হবে বাংলাদেশ থেকে যে 200 ইউরো মানে তো অনেক ভাই, কারণ 200 ইউরো বাংলা টাকায় নিয়ে আসলে কিন্তু এটা প্রায় 25,000 টাকার মতো চলে যায়। কিন্তু এইখানে 200 ইউরোতে বাসা ভাড়া, মানে এইরকম একটা বাসা পাওয়া একেবারে ইম্পসিবল। আমরা স্টুডেন্ট ডরমেটরিতে থাকি, যেটা সাধারণত সব থেকে কম খরচ, তারপরে 300-র কাছাকাছি দিয়ে খুব কনজাস্টেড রুমে থাকি, হয়তো একটা টয়লেট আছে, মানে কিচেনটা শেয়ার্ড বা এরকম কোনো একটা জায়গায় থাকি। তো ভায়া 200 ইউরো খরচ করে তাদের পেছনে, হয়তো খাওয়ার জন্য ওনার 100 বা 150 আর আর খরচ হয়। 200ই ধরে। 200ই ধরি, 400 ইউরো ওনার খরচ হয়। তো বাংলাদেশি টাকায় 400 ইউরোতে 50 বা 55,000 টাকা হয়, বা তার একটু বেশিও হতে পারে। 60,000 টাকা আমি ধরলাম, উনি যেহেতু টুকটাক ট্রাভেল করেন বা অন্যান্য কিছু কেনাকাটা আছে, 60,000 টাকা ওনার খরচ হয়। এখন আমি আপনাকে একটা ক্যালকুলেশনে নিয়ে আসি, যে উনি যখন দুবাই থাকতেন, মানে 23 সালে, খুব বেশি আগের না, ওই সময় উনি ইনকাম করতেন 1 লাখ টাকা। উনি সর্বোচ্চ খরচ 10,000 টাকা করতেন, 90,000 টাকার মতো সেভ হতো, একটা বড় অ্যামাউন্ট সেভ হতো, কিন্তু সেটা 90,000। উনি যখন ইউরোপে আসলেন, তখন ওনার ইনকাম হয়ে গেল 2.5 লাখ টাকা, এবং ওনার খরচ হলো 60,000 টাকা। তো ওনার এখন সেভিংস কত হচ্ছে? 1,70,000 থেকে 80,000 টাকা। মানে এইটা হয়তো আপনারা ক্যালকুলেট করে বুঝতে পারছেন কম যে বেশি, হ্যাঁ। কম বেশি হবে। আমি 1.5 লাখ টাকাই ধরি, আপনি মনে করেন যে মানে বাসায় দেন বা এখানে আপনি টুকটাক কেনাকাটা করেন, একা মানুষ হয়তো কোথাও ঘুরতে যাচ্ছেন, এটা খুবই স্বাভাবিক। তারপরও 1.5 লাখ টাকা মাসে উনার সেভিংস। তো যাই হোক, আমি একটু পরবর্তী টপিকসে যাই। আমি আসলে অনেক কিছু লিখে আসছিলাম, যে আমি সেভিংস ইনকাম নিয়ে কথা বললাম। আপনার পরিবার যেহেতু বললেন বাসা মানে দেশে আছে, তাদের নিয়ে আসার কোনো পরিকল্পনা আছে কিনা, বা এর প্রসিডিওর আপনি জানেন কিনা? আচ্ছা, আহ, পরিকল্পনা আসলে থাকে। আহ, আবার অন্য কিছু চিন্তা করি যে ইউরোপ, আমেরিকা, কানাডায় যারা থাকে ওরা পরিবার নিয়ে আসে, বিশেষ করে দেশের কথা, দেশের পরিস্থিতি ভাইবা। কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের দেশেই কিন্তু সর্বশ্রেষ্ঠ। এটা তো আপনার স্বীকার করতে হবে, দূরে হ্যাঁ, থাকলে যত বোঝা যায়। সুন্দর দেশই হোক, যত ভালো নিয়মকানুনই হোক, ওই যে একটা ছিল তো, জননী জন্মভূমির স্বর্গাদপি করিয়সী। হ্যাঁ, জি জি। তো এই বিষয়টা আসলে কাজ করে, যেহেতু সামাজিক কিছু সংগঠনের সাথে চলি বা কাজ করি, সামাজিক কাজের সাথেও জড়িত আছি। এখানে সেট হইলাম, আবার সময়টাই এইখানে চলে গেল। ইন ফিউচারে দেশের আত্মীয় স্বজন মেলবন্ধনগুলো ছুটাই গেল আস্তে আস্তে, এই বিষয়টা কাজ করে। তবে ওভারঅল পরিস্থিতি, দেশের পরিস্থিতি হিসেবে আবার চিন্তা করি না নিয়ে আসবো। তো আচ্ছা, ওই হিসাবে চিন্তা আছে যে হ্যাঁ নিয়ে আসবো। তো ঠিক আছে, আমরা মানে দোয়া করি যে আপনি এই প্রসেসটা একটু কমপ্লিকেটেড, বাট আপনি হয়তো আপনি যে অর্গানাইজেশনে জব করছেন তারা আপনাকে একটা বড় সাপোর্ট দিবে। সেটা হচ্ছে ডকুমেন্টেশন বলি বা অর্থনৈতিক বলি, বা কোনো ধরনের ডিফিকাল্টি যদি ফেস করেন, তারা হয়তো একটা উপদেশ দিয়ে কিভাবে এটা সলিউশন আসবে সেটা হয়তো হবে। আমরা হোপফুলি চিন্তা করতেছি যে আপনার ফ্যামিলি আপনি নিয়ে আসতে পারবেন। এখন আমি যদি বলি যে নতুন যারা আসতে চায়, এই যে এত মানুষ বাংলাদেশে, সবাই চায় যে আমি ইউরোপে যাব, তো আপনি মানে কিছু উপদেশ দেন, যারা আপনি যেহেতু নিজে আসছেন, আপনার মানে নলেজের আলোকে, বা আপনি যতটুকু দেখছেন, আপনি যেহেতু অন্যান্য সিটিতেও গেছেন, মানে অস্ট্রিয়ার বা ইউরোপের, তো অনেকের সাথে হয়তো আপনার কথা হয়েছে, আপনি যদি একটু কম্পেয়ার করে বলেন যে বাংলাদেশে যারা আসতে চায় তাদের আসলে কি করা উচিত। আচ্ছা, ধন্যবাদ। খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আমি আসার পর অনেকেই আমাকে পার্সোনালি নক করছে যে তুমি তো ইউরোপে চলে গেলে। আমার বন্ধু সার্কেলের মধ্যে অনেকে আছে বা পরিচিত যারা আছে এলাকার, দেশ বিদেশ থেকে ফোন করে, বিশেষ করে মিডল ইস্টে বা দেশে যারা আছে। অনেকে লেখাপড়া করে বসে আছে, জব নাই। হ্যাঁ, তো আসলে কি, আহ, আমি যদি ওদেরকে বলি যে না তুমি আসতে পারবে না ডাইরেক্ট, ওরা কষ্ট পাবে। জি কেন যে বলবো সেটা ওরা বুঝতে চাবে না। আর আমি যদি মিথ্যা আশ্বাস দেই তাহলে ওরা খুশি হয়ে যাবে। কিন্তু এই যে মিথ্যা আশ্বাসটা আসলে এটা যে কত খারাপ সেটা তো এক্সপ্লেন করার মতো না। তো আপনারা যারাই আসতে চান এখানে, আপনার যারা লেখাপড়া করছেন, বিশেষ করে যারা মাস্টার্স কমপ্লিট করছেন, বিশেষ করে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে লেখাপড়া আসছেন, বা
মাস্টার্স অনার্স কমপ্লিট করে ফেলাইছেন, আপনারা যদি ইউরোপে আসতে চান প্রথমত ল্যাঙ্গুয়েজটা শেখা, জার্মান ল্যাঙ্গুয়েজটা শেখা, এর পাশাপাশি কোনো কাজের ওপর একটা দক্ষতা অর্জন করা। এখানে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সের উপরে পয়েন্ট দেয়, হ্যাঁ আর পয়েন্ট পয়েন্ট বেসিসেই আপনার অ্যাপ্লিকেশনটা Approve হয়। অ্যাপ্রুভ করে বা ডিক্লাইন করে। তো আমার আমার যে এই যে অ্যাপ্লিকেশনটা ফুলফিল ছিল না, কিন্তু এটা অ্যাকুমুলেট করে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যখন দেখছে যে 15 বছর এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, আমার কোম্পানিও আমাকে এক্সপিরিয়েন্স লেটার দিচ্ছে, তো ওই পয়েন্টগুলো এখানে যোগ হয়েছে। তো যোগ হওয়াতে আমার যদিও ল্যাঙ্গুয়েজ ছিল না, ল্যাঙ্গুয়েজের যেই জার্মান Requirements। রিকোয়ারমেন্টস ছিল, এটা কাভার হয়ে গেছে। কিন্তু আমার এখানে এখনও শিখতে হইতেছে, এটা যদি আমি আগে থেকে শিখে রাখতাম এটা আরও প্লাস পয়েন্ট হইতো। অবশ্যই। তো যারা আসতে চায়, আমাদের দেশে আরেকটা সমস্যা হচ্ছে, বিশেষ করে আমি জানি না আমাদের বিক্রমপুরে আর কি, বিক্রমপুরের মানুষ বিদেশের জন্য এরা ভালো মরিয়া। ভালো দেশে যাইতে চায়, মরিয়া, এবং ভালো ভালো দেশে যাইতে চায়, এবং মোটা অঙ্কের টাকা নিয়ে এরা বসে রয়েছে, আপনাকে টাকা দিবে, টাকা দিয়া আবার এখানে আইসা পস্তাবে। ওই যে কীভাবে আসে, আপনি একটু আগে উল্লেখ করছিলেন যে সাগর পথে আসে, অনেকে দুবাই আসে, ইরান যায়, তুর্কি আসে, তুর্কি থেকে ওই মরক্কো যায়, মরক্কো থেকে বর্ডার নদী পার হয়, কত ভয়ঙ্কর দৃশ্য এগুলো হ্যাঁ। দেখলে আসলে কি বলবো। এই পথে আসতে ওরা রাজি, কিন্তু আপনি যদি অ্যাডভাইস করেন যে আপনি একটা কোনো কাজ শিখেন, 2 বছরের কোনো একটা ডিপ্লোমা করেন, বা আপনি লেখাপড়ার পাশাপাশি কোনো ডিপ্লোমা করেন, আমরা সাধারণত নার্সিং এটাকে ছোট করে দেখি, এটা যে কত বড় এবং কত সম্মানের, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে, কানাডাতে, আমেরিকাতে, এবং ইজিলি এবং ভালো বেতনে ভালো থাকার ফ্যাসিলিটি, এগুলা করতে আমরা রাজি না, কিন্তু আমরা 20 লাখ টাকা দিতে রাজি আছি, আপনি আমাকে ভিসা দেন, আমি চলে যাবো কালকে ফ্লাইট, এই ধরনের সিস্টেম চায়। কিন্তু আমাকে যারা ইনভাইট করছে, আমি বলছি যে আপনারা কাজ শিখেন বা ল্যাঙ্গুয়েজটা শিখেন, ওই ধরনের ধৈর্য বা ওই ধরনের কথা অ্যাডভাইস অ্যাকসেপ্ট করার মতো মেন্টালিটি আমাদের নাই। তো আমি এই জন্য বলবো, এই যে জেনারেশন এখন কিন্তু আপনার বিশেষ করে জার্মান, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, পাশাপাশি চেক রিপাবলিক, আরও অন্যান্য দেশের সেন্ট্রাল ইউরোপে যারা আছে, ভাষাটা হচ্ছে জার্মানি। জি। তো জার্মান ল্যাঙ্গুয়েজের একটা বড় পজিটিভনেস, আপনারা যদি কেউ ইউরোপে আসতে চান এই ল্যাঙ্গুয়েজটা শিখেন। হ্যাঁ, বিশেষ করে ইদানিং তো পর্তুগালের অনেক রেস্ট্রিক্ট করে দিল। হ্যাঁ হ্যাঁ, রিসেন্টলি। এখানে অনেক সম্ভাবনা আছে, আপনারা বাসার পাশাপাশি কোনো কাজের উপর দক্ষতা নেন এবং এক্সপিরিয়েন্স নেন, সেটা আপনার বেতন কম হোক ওটার দিকে না তাকায় হইলেও আপনি আপনার এক্সপিরিয়েন্সটা নেন। হ্যাঁ, এটা হলে হয় কি, ইজিলি আপনি এখান থেকে জব অফার পাবেন। আপনি বাংলাদেশে বসেও এখান থেকে জব অফার অ্যারেঞ্জ করতে পারেন, যদি আপনি আপনার এক্সপিরিয়েন্স দেখান, বা এই যে ল্যাঙ্গুয়েজটা, যদি এটা একটা প্লাস পয়েন্ট, অনেকে করতে চায় না, আর আপনি কইরা ফেলাইলেন, এটা আপনাকে অবশ্যই সিলেক্ট করবে ওরা। হ্যাঁ, আর এটা একটা বড় ফ্যাক্ট, এখন যারা জার্মানি আসবে, এখন তো যে আরও অনেক সুযোগ সুবিধা দিয়েছে, হাউস বিল্ডিংয়ে আসতেছে অনেকে চেষ্টা করতেছে। তো এটা একটা অপরচুনিটি, আপনার জার্মানে, অস্ট্রিয়াতেও হাউস বিল্ডিংয়ে আসতেছে অনেকে। তো যারা লেখাপড়া করতেছেন জার্মান ভাষার পাশাপাশি এই হাউস বিল্ডিংয়ের উপরে চেষ্টা করতে পারে। এবার আমি ভাইয়ার সাথে একটু অ্যাড করি। আমার যেহেতু মানে ভাইয়া তো যেহেতু স্কিল মাইগ্রেশন হিসেবে আসছেন, ভাইয়ার এক্সপিরিয়েন্সটা বললো, আমি যদি স্টুডেন্টদের উদ্দেশ্যে প্লাস যারা স্কিল মাইগ্রেশনের জন্য চিন্তা করছেন, দুজনকে মিলিয়ে যদি আমি কম্পেয়ার করে একটু উদাহরণ দিই, আমাকে অনেকেই নক দেয়, ভাই এমওআই দিয়ে হবে কিনা, আইএলটিএস ছাড়া কোনোভাবে পসিবল কিনা, বা আমার এই রেজাল্ট এইটা দিয়ে পসিবল কিনা, ভাই আমার সাবজেক্টটা খুঁজে দেন, আমি এই সাবজেক্টে পড়ছি, এই রিলেটেড সাবজেক্ট কোন কোন ইউনিভার্সিটিতে আছে আমাকে যদি একটু বলেন। তো আমাদের আসলে একটা সমস্যা কি, আমরা সব কিছু খুব সহজে পেতে চাই, এটা খুবই টাফ। আপনি দেখেন কম্পিটিশন সব জায়গায় বাড়ছে, আপনি যেরকম বাইরে আসার চিন্তা করছেন, প্রচুর স্টুডেন্ট আছে যারা বাইরে আসার চিন্তা করছে বা এর জন্য অনেক পরিশ্রমও করতেছে। তো ফার্স্ট অফ অল এখানে যেহেতু কম্পিটিশন বাড়ছে, সুতরাং আপনাকে মানে কতভাবে প্রুফ করা যায়, শো অফ করা যায় যে আমি ঠিক আছে, আমার কোন দিক থেকে আপনি বাদ দিবেন। এক হচ্ছে আমার রেজাল্ট আছে, আমি বিএসসি কমপ্লিট করছি একটা ভালো সাবজেক্টে, আমার ভালো একটা রেজাল্ট আছে, আমি আইএলটিএস দিছি, সেটা তো ভালো করছি। তো এই জিনিসগুলো হচ্ছে মানে খুবই পজিটিভ ব্যাপার হয়। আপনি যখন প্যাশনেট থাকবেন যে আমি একটা জায়গায় যাব বা একটা দেশে যাব, একটা নতুন জায়গায় যাব, আপনি যখন অনেকগুলো স্কিল নিয়ে আসবেন, বিশেষ করে ল্যাঙ্গুয়েজের কথা ভাইয়া বারবার বলছিল, দেখেন আপনি চলে আসলেন, কিন্তু আপনি একটা ভালো জব করার জন্যে
আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ লাগবে। আমি কোনোভাবে এটাকে স্কিপ করে আপনাকে না। অন্য কোনো শর্টকাট ওয়ে বলতে পারবো না। আবার দেখেন উনি গুছায় অনেক সুন্দর একটা কথা বললো যে নার্সিং, ইভেন আমি নার্সিংয়ের সাথে আরও যদি অ্যাড করি যে রিসেন্টলি আমি একটা রেস্টুরেন্টের কথা জানি, যারা ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট, ইন্ডিয়া থেকে বাবুর্চি নিয়ে আসছে 3 মাসের জন্য, এবং সেই বাবুর্চির যদি আপনি প্রোফাইল শোনেন আপনি অবাক হয়ে যাবেন। সেই বাবুর্চি একটা 5 স্টার হোটেলে জব করতো, তার কুকিংয়ের উপরে মানে বেশ কিছু সার্টিফিকেশান আছে। তার মানে দেখ, এবং সেই ছেলেটা ইয়াং, আমাদের থেকে এজ কম। তার মানে একটা ছেলে এত কম বয়সে সে তার গোল ঠিক করে ফেলছে যে ঠিক আছে আমি কুকিং করতেছি একটা জায়গায়, আমি কিছু সার্টিফিকেট রেডি করি, আমি এটার উপরে আরও মানে যাতে আমার স্কিলটা আমি শো করতে পারি। আপনি জানেন অনেক কিছু, কিন্তু আপনি শো করবেন কী দিয়ে? আপনার ডকুমেন্ট লাগবে। আপনি এই যে ভায়া বললো যে 15 বছরের একটা এক্সপিরিয়েন্স উনি শো করছে, এটা কিন্তু মানে কথা না, ডকুমেন্টেশন। এবং মানে অ্যাট দ্য সেম টাইম অনেকগুলো সার্টিফিকেশনের কথা বললো, যে ফায়ার সেফটি বা মানে সিকিউরিটি বা লিডারশিপ, এই যে স্কিলগুলো আপনি কিন্তু বাংলাদেশে অনেক ধরনের মানে প্ল্যাটফর্ম পাবেন নিজের স্কিলকে ডেভেলপ করার জন্য, এবং সার্টিফিকেট পাবেন। এই সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট। সেই সাথে ল্যাঙ্গুয়েজটা শেখেন। আপনি যদি টার্গেটেড থাকেন যে আমি এই দেশগুলোতে যাব, দেখেন জার্মানিতে অনেক ধরনের অপরচুনিটি দিচ্ছে, হাউস বিল্ডিং বলি বা এই যে জব সার্চিং ভিসা বলি, এটা কিন্তু মানে সব দেশেই আছে অপরচুনিটি, কিন্তু আপনাকে তো সেই মানে ওদের যে ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্টস এগুলো ফুলফিল করতে হবে। তো যাই হোক, ওভারঅল মানে যদি আমি দুইটা দিকে কম্পেয়ার করে বলি, যে আপনি যদি স্কিল মাইগ্রেশন হতে চান অথবা স্টুডেন্ট হিসেবে আসতে চান, ফার্দার তো আপনাকে এখানে আলটিমেটলি থাকতে হবে, সার্ভাইভ করতে হবে। সার্ভাইভ করতে হলে আপনার ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, আপনার মানুষের সাথে ইন্টারাকশন করা লাগবে, মানে এরপরে হচ্ছে আপনার একটা সুইটেবল জব ম্যানেজ করতে হবে, তার জন্য ল্যাঙ্গুয়েজ লাগবে, তারপরে একটা মানে সার্টেন অ্যামাউন্ট ইনকাম হওয়া লাগবে, আপনার যেহেতু ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে। তো সব কিছু মিলায় অনেক কিছু চিন্তা করবেন, মানে শুধু চিন্তা করেন না যে ভাই আমি দেশের বাইরে যেতে চাই, এবং আমি আপনাকে বলে দিলাম যে না আইএলটিএস ছাড়া হবে না, আপনি হতাশ হলেন, আপনার মন খারাপ হলো। ভাইয়া যেভাবে বললো যে ওনার পরিচিত জনদের যখন বলে যে না আপনি আসতে পারবেন না, তখন সে মানে আসলেই খুব ধাক্কা পায়। কিন্তু কেন যে উনি বললো, এর পেছনে যে কী মানে স্টোরি আছে, এটা আপনি হয়তো দেখলেন না। তো যাই হোক, এখন যদি আপনাকে লাস্ট একটা কোশ্চেন করি এবং শেষ করে দিব, আমরা আশা করি সব কিছু কাভার করছি, যারা দর্শক আছে তারা এগুলো দেখে উপকৃত হবে। আরেকটু আমি শুধু নার্সটা বলছি। হ্যাঁ হ্যাঁ প্লিজ। ইউরোপের জন্য আপনার বিশেষ করে এই যে রান্না বান্নার কাজ আর কি, যেটা শেফ বলে আর কি, বা ওয়েটার্সও বলতে পারেন, ওয়েটার্সেরও রিকমেন্ড আছে ভালো, আইটি সেকশনে আছে। হ্যাঁ, তো কোনো কাজই ছোট না। আপনারা যদি কোনো দেশে আসতে চান, আপনি দেখেন ইলেকট্রিশিয়ানেরও এখানে অনেক ভ্যালু আছে, হ্যাঁ কনস্ট্রাকশনেরও আছে, কনস্ট্রাকশনের ভ্যালু আছে, কনস্ট্রাকশনে আপনার হার্ড ওয়ার্কটা বেশি, আমি ধরলাম যে বাদ দিলাম। হার্ড ওয়ার্ক বলতে ওরা ওই যে ইঞ্জিনিয়ারিং লেভেল, হ্যাঁ লেভেল, এই লেভেলগুলোতে এরা সিলেক্ট করে আর কি। কিন্তু ইজি যেহেতু মানে দেখেন বাবুর্চি হিসাবে আপনি একটা সার্টিফিকেট ম্যানেজ করা, মানে 1-2 বছরের একটা কোর্স করা, এটা কঠিন না, সহজে করা যায়। আপনি একটা ইলেকট্রিশিয়ানের জন্য কোর্স করবেন, সহজে করা যায়। হ্যাঁ, তারপরে আপনি নার্সিংয়ে যদি মানে যে কোনো এজের লোকজন মানে যদি তার ব্যাকগ্রাউন্ড ঠিক থাকে, একটা নার্সিং, আমি আপনাকে এর সাথে একটু অ্যাড করে দিই, আমি রিসেন্টলি একটা সংবাদ শুনলাম, সালসবুর্গের মতো একটা ছোট্ট সিটি ইউরোপের মানে বা অস্ট্রিয়ার, তো এই সালসবুর্গে মানে আমি এক্স্যাক্ট সংখ্যা নেই মনে নেই, সম্ভবত মানে 5000-এর উপরে ওরা নার্স নিছে মানে নর্থ আমেরিকা থেকে। আচ্ছা আচ্ছা, আপনি বুঝতে পারছেন যে এতগুলো, এবং ওদের 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 অনেক রিকোয়ারমেন্ট শিথিল করছে, যে ওদের ল্যাঙ্গুয়েজটা ইনিশিয়ালি ওরা বলে যে হচ্ছে B1, ওদেরকে বলছে আপনি A1 কমপ্লিট করে আসেন, বাট A2 মানে A2 এবং B1টা এখানে কমপ্লিট করতে পারবেন। ওদের এই 2 বছরের যে এডুকেশনাল পিরিয়ড মানে শেষ হওয়ার পরে ওরা ফুল ফ্যামিলিকে নিয়ে আসতে পারবে, ওদের অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস আছে, ওদের সিটিজেনশিপের জন্য বা পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে অনেক কিছু শিথিল হবে। তো এগুলো তো আসলে আমরা বললে অনেকে মানে খুশি হয়ে যাবে, কিন্তু এর পেছনে তো আসলে কষ্ট করা লাগবে। জি জি, এই যে আপনি বললেন আমার একটা গেস্ট ছিল আর কি, তো আমার হোটেলে আসছে, তো একই সাথে আমরা সালসবার্গে জার্নি করলাম আমার এখান থেকে ট্রেন স্টেশন থেকে। তো কথাবার্তায় ও বলতেছে যে ও একটা কলেজে প্রফেসর, তো প্রফেসর আমার দেশের অনেক কিছুই জানে, ওই যে UN এর সাথে ওর একটা সংযুক্ত আছে। তো বললো যে তোদের দেশের লোকজন এই দেশে কম, তো ওরা তো এই দেশে আসতে পারে যদি এই যে নার্সের কথাটাই বললো প্রথম, যে নার্সিংয়ে যদি এরকম করতে পারে, তোর আত্মীয় স্বজন থাকলে ওদেরকে অ্যাডভাইস করবে নার্সিংয়ে কোনো কোর্স করার জন্য। তো এই জন্য আমি দেশ থেকে যারা আসতে চায়, এই যে নার্সিংটা আমরা ছোটো করে দেখি, আসলে এটা তো নার্সটা একটা কি বলে এটারে, অ্যাসিস্ট্যান্ট অফ ডক্টর, হ্যাঁ এক ধরনের ডক্টরই, কারণ ডক্টর আনপ্রেজেন্টে আপনি মেডিসিন দিতেছেন, ইঞ্জেকশন পুশ করতেছেন,
বা ওর টেক কেয়ার করতেছেন, ওর পরিস্থিতিটা কেমন আপডেট করতেছেন, একটা রিপোর্ট করতেছেন। তো এইখানে তো ওই যে আয়া আমরা মনে করি যে আয়া এটা আচ্ছা আসলে যাই তো হোক, আয়া না এটা। আমরা হচ্ছে একটু শেষ হ্যাঁ, করব ভিডিও জি একটা টাইম লেন্থে নিয়ে আসার জন্য। আমরা অন্য একদিন মানে এই ভিডিওটা দেখার পরে যদি আরো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনের আলোকে হ্যাঁ, আমরা হয়তো আরো স্পেসিফিক কোনো টপিকসে যাব। এখন আপাতত আমি যতটুকু রিসার্চ করছি যে এই কোশ্চেনগুলো মানুষ জানতে চাই সেগুলো যতটুকু তুলে ধরার চেষ্টা করলাম। এবং লাস্টে শুধু একটাই কোশ্চেন করব যে আপনি অস্ট্রিয়া মানে এক হচ্ছে ইউরোপ, তারপরে অস্ট্রিয়া, তারপরে সালজবুর্গ, তারপরে ব্যাড গ্যাস্টাইনের মতো একটা মানে ছোট্ট টাউন, এই যে এখানে আসেন আপনার ফিলিংসটা এক কথায় মানে খুবই সংক্ষেপে একটু শেষ করেন, আমরা শেষ করে দেবো সাক্ষাৎকারটা। আসলে আমি গ্রামের মানুষ আচ্ছা। প্রকৃতির দৃশ্য দেখেই বড় হয়েছি, নদী নালা খাল বিল এগুলা। তো এখানে আমি আমার গ্রামের গন্ধ পাই, গ্রামের দৃশ্য পাই। এই আপনি যদি দেখেন এটা, এই ল্যান্ডস্কেপটা সুইজারল্যান্ডের মতোই। এখানে অনেক দর্শনার্থী আসে ঘোরার জন্য। সবুজায়ন, এক কথায় সবুজায়ন, এবং এই যে ছোট ছোট খাল আছে, আপনি হয়তো দেখছেন হ্যাঁ এদিক হ্যাঁ। দিয়া। এবং মানুষগুলো খুব ভালো এবং খুব নীরব এরিয়া। হ্যাঁ, তো যদিও এটা টুরিস্ট এরিয়া, কিন্তু চলাফেরা থাইকা খায়া সব দিক দিয়ে শান্তি আছে এখানে। ওকে, ঠিক গ্রাম্য আছে। একটা পরিবেশও আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ঠিক আছে, মঞ্জুর ভাইয়াকে ধন্যবাদ আমাদেরকে জি সময় দিলেন। ধন্যবাদ ইনশাল্লাহ ধন্যবাদ। সালজবুর্গে আবার দেখা হবে। আমরা প্রায় ইনশাআল্লাহ। প্রায় মিট করার চেষ্টা করি। গত ঈদে ভাইয়া আমাদের এখানে গেছিল, খুব অল্প সময়ের জন্য আমাদের কথাবার্তা হয়েছে। এরপরে আমরা আসলে ফিক্সড করে ফেলি যে এক হচ্ছে আমি ঘুরতে পছন্দ করি বা আমাদের টিমে যারা আছে সবাই ঘুরতে পছন্দ করে। তো ব্যাড গ্যাস্টাইন ঘোরার ইচ্ছা ছিল, সাথে ভাইয়ের একটা ইন্টারভিউ নেওয়ার ইচ্ছা ছিল, সেটা সম্পূর্ণ করলাম। আশা করি আমাদের ভিডিও দেখে যারা চিন্তা করছেন যে ইউরোপে আসবেন তাদের জন্য উপকারে আসবে আমাদের এই ভিডিও। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, কোনো কিছু জানার থাকে, আমাদের কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা আছে। পজিটিভ কমেন্টস করার জন্য অনুরোধ থাকলো, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পক্ষ থেকে বাই। ভাই একটু বাই জি বলে দেন। ধন্যবাদ। আপনার চ্যানেলটা আমি তো আসলে হঠাৎ করে একদিন চোখে পড়লো, দেখা খুব ভালো লাগছে। যতটুকু দেখছি আর কি, আপনি অথেন্টিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেন বা দিচ্ছেন। আহ, অনেকেই নক করে, স্টুডেন্ট যারা আছে দেশের, আমার পরিচিত জন আছে, তারা স্টুডেন্ট হিসেবে আসতে চায়। তো ওই হিসেবে যারা কারো যদি পরামর্শ থাকে, তাহলে আপনাকে আমি ডিস্টার্ব করবো আর কি। অবশ্যই অবশ্যই। আর জব রিলেটেডও আমি যেই চ্যালেঞ্জেসগুলো ফেস করছি, যদি এরকম কিছু প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আমি যতটুকু জানি আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই। ভালো থাকবেন, ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো আমাদের জন্য থাকেন। দোয়া করবেন। জি ঠিক অবশ্যই, আছে, বাই। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।